ঠিককে ঠিক এবং ভুলকে ভুল বলার মতো সাহস ছিল এই মানুষটির। তার সামনে দেশের প্রধানমন্ত্রী থাকলেও তিনি দেশের জন্য যেটা ঠিক মনে করতেন নির্ভয়ে তিনি সেটাই বলতেন। এর সবথেকে বড় উদাহরণ তখন দেখা যায় যখন 1971 সালে পশ্চিম পাকিস্তানের অত্যাচার সহ্য না করতে পেরে পূর্ব পাকিস্তানের মানুষ সীমানা ছাড়িয়ে ভারতে পালিয়ে আসতে বাধ্য হয়। ফলে খুব তাড়াতাড়ি ভারতের শরণার্থীর সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পেতে থাকে। তাই ভারতের অর্থনীতিতেও টান পড়তে থাকে, যা ভারত সরকারের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। এই কাহিনীর প্রথম অংশের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া হলো। সেই পর্ব সম্পূর্ণ শেষ করে চটপট শুনে নিন আজকের ঘটনার পরবর্তী অংশ। সেই সময় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কেবলমাত্র একটা রাস্তাই দেখেছিলেন, আর সেটা হলো পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে মিলিটারি অ্যাকশন নেওয়া, যাতে পূর্ব পাকিস্তানের মানুষরা তাদের নিজেদের অধিকার পায়। এই জন্যই 1971 সালের এপ্রিল মাসে জওহরকন্যা একটি ক্যাবিনেট মিটিংয়ের আয়োজন করে, যেখানে অনেক বড় বড় মন্ত্রীর সাথে আর্মি চিফ শাহ মানেকশও উপস্থিত ছিলেন। মিটিংয়ে পৌঁছতেই ইন্দিরা গান্ধী শাহ মানেকশকে জিজ্ঞেস করেছিলেন, পূর্ব পাকিস্তান থেকে আসা এত রিফিউজির জন্য দেশের স্থিতি খারাপ হয়ে যাচ্ছে, এই ব্যাপারে আপনার কি মতামত? শাহ মানেকশ বলেছিলেন, এই ব্যাপারে আমি কিছুই করতে পারছি না। এটা শুনে ইন্দিরা গান্ধী খুব রেগে গিয়েছিলেন এবং বলেছিলেন, আমি চাই ভারতীয় সেনা পাকিস্তানের ওপর ইমিডিয়েট হামলা করুক, এই সমস্যার সমাধান করুক। এতে শাহ মানেকশ বলেন, তার তত্ত্বাবধানে থাকা সেনা এই মুহূর্তে যুদ্ধের জন্য একেবারেই প্রস্তুত নয়। যদি তাড়াহুড়ো করে যুদ্ধ করা হয় তাহলে ভারত এই যুদ্ধে হেরে যাবে। আর্মি চিফ সবাইকার সামনে প্রধানমন্ত্রীকে এই কথা বলায় শান্ত হয়ে গেল গোটা কনফারেন্স হল। এরপর ইন্দিরা গান্ধীর প্রত্যুত্তরের আগেই শাহ মানেকশ এর পিছনে থাকা কারণগুলো বিস্তারিত বর্ণনা দিলেন। তিনি সবাইকে বোঝান, এপ্রিল মাসে পাকিস্তানের ওপর হামলা করলে আমাদের কত বড় একটা ভুল হতে পারে। ওই সময় হিমালয়ের বরফগুলি সব গলে যায়, সব রুট খুলে যায়। এর মধ্যে যদি ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে তাহলে চীন এই পরিস্থিতির সুযোগ নিয়ে পেছন থেকে ছুরি মারতে পারে, যার ফলে ভারতীয় সেনাকে একসাথে চীন এবং পাকিস্তান দুই ফ্রন্টের সঙ্গে যুদ্ধ করতে হতে পারে। এবং তিনি আরো জানান, এপ্রিল মাসে সারা দেশে ফসল উত্তোলন হয় এবং এরপর দেশের নানান জায়গায় এগুলি রপ্তানি হয়। যুদ্ধের সময় হাজারো ট্রাক ও ট্রেনে যুদ্ধের ব্যবহার করতে হবে, যার জন্য বেশিরভাগ সরবরাহকারী রুট বন্ধ হতে পারে। আর এটার প্রভাব খাদ্য পরিবহনের ওপর পড়বেই, আর এতে দুর্ভিক্ষ পর্যন্ত হতে পারে। এছাড়াও এই যুদ্ধ যদি জুন জুলাই পর্যন্ত হয় তাহলে সেই সময় পূর্ব পাকিস্তানে চলে বর্ষাকাল, ফলে ভারতীয় যুদ্ধ ট্যাঙ্ক কাদায় ফেসে যেতে পারে। ফলে ভারতীয় সেনা যুদ্ধে গতি ও শক্তি হারিয়ে সহজেই বিপর্যস্ত হয়ে পড়তে পারে। এয়ারফোর্সও এই অবস্থায় অপারেশন চালাতে পারবে না। লাগাতার বৃষ্টি, ক্রমাগত বিদ্যুৎ বর্ষণ ও ভারী মৌসুমী বায়ু যুদ্ধের বিমানের টেক অফের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এরপর শাহ মানেকশ বলেন, তার 189টি ট্যাঙ্কের মধ্যে মাত্র 11টি ট্যাঙ্কই অপারেশনের জন্য তৈরি, যা কিনা যুদ্ধের জন্য পর্যাপ্ত নয়। তাই এই সময় ভারতকে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা উচিত নয়। নিজের কথা শেষ করার পর শাহ মানেকশ ইন্দিরা গান্ধীকে জিজ্ঞেস করলেন, পিএম ম্যাডাম, আপনি কি এখনো এই যুদ্ধ চান? শাহ মানেকশ এই স্বচ্ছ দূরদর্শিতা ওখানে উপস্থিত সমস্ত মন্ত্রীকে হতবাক করে দিয়েছিল। গোটা মন্ত্রিসভার কাছে এর কোনো জবাব ছিল না। হঠকারী যুদ্ধের সিদ্ধান্তে ভবিষ্যতে কি ভয়ঙ্কর প্রভাব পড়তে যাচ্ছিল সেই আপেক্ষিকতায় ইন্দিরা গান্ধী তখনই এই মিটিংয়ের পরিসমাপ্তি টেনেছিলেন। মিটিং শেষে সবার সাথে শাহ মানেকশও মিটিং ছেড়ে উঠে যেতে চেয়েছিলেন, কিন্তু ইন্দিরা গান্ধী তাকে অপেক্ষা করতে বলেন। একই দেশের প্রধানমন্ত্রী, তাও আর মহিলা। মানেকশ ভাবলেন প্রধানমন্ত্রী হয়তো তার বলা অপ্রিয় সত্য কথার জন্য তার উপর রেগে আছেন, সেই জন্য তার পদ থেকে তাকে তিনি রিজাইন দিতে বলবেন। কিন্তু নির্ভীক মানেকশ চাকরি হারানোর ভয় পান না। তাই তিনি মজার ছলে বলেন, আপনি আমার রেজিগনেশন হেলথ, মেন্টাল না ফিজিক্যাল, কোন গ্রাউন্ডের ওপর নেওয়া পছন্দ করবেন? তখন ইন্দিরা গান্ধী বলেন যে, আপনি যা বলছেন তা কি সত্যি? এতে শাহ মানেকশ হেসে বলেন, আমার কাজ দেশের জন্য লড়াই করে জিতে আসা, তাই আপনাকে সত্যিটাই বললাম। এরপর শাহ মানেকশ ইন্দিরা গান্ধীকে অঙ্গীকার করেন, যদি তাকে ফ্রি হ্যান্ড দেওয়া হয় তাহলে যুদ্ধের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়, তাহলে সময় আসলে তিনি পাকিস্তানকে 1 মাসেরও কম সময়ের মধ্যে ভারত মাতার পায়ের তলায় এনে ফেলবেন। আর ইন্দিরা গান্ধী ঠিক এটাই শুনতে চেয়েছিলেন। ইন্দিরা গান্ধী শাহ মানেকশকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য। এরপর মানেকশ কয়েক মাস ধরে ইন্ডিয়ান আর্মিকে এই যুদ্ধের জন্য প্রস্তুত করেন।
যেহেতু এই লড়াই পূর্ব পাকিস্তানের স্বাধীনতার লড়াই ছিল, তাই শাহ মানেকশ মুজিব সমর্থকদেরও যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া শুরু করেন। এই মুজিব সমর্থকদেরই পরবর্তীকালে নাম হয় মুক্তিবাহিনী বা মুক্তিযোদ্ধা। স্বাধীন দেশের স্বপ্ন বুকে নিয়ে বুক চিতিয়ে লড়াই করতে পিছুপা হয়নি সেই সব মুক্তিযোদ্ধারা। আজকের ইউনূস সরকার অস্বীকার করেন সেদিনের সেই মুক্তিযোদ্ধাদের সংগ্রামকে। কিছু সময়ের মধ্যেই শাহ মানেকশ মুক্তিবাহিনীকে পাকিস্তানের যুদ্ধের বিরুদ্ধে লড়ার প্রস্তুতি করে দিয়েছিলেন। একদিন ইন্দিরা গান্ধী মজার ছলে শাহ মানেকশকে জিজ্ঞেস করেছিলেন, আপনি কি যুদ্ধের জন্য তৈরি? তখন তিনি জবাব দিয়েছিলেন, আই অ্যাম অলওয়েজ রেডি সুইটি। ভারত যেহেতু পূর্ব পাকিস্তানের নেতা এবং মুক্তিবাহিনীকে সাহায্য করেছিল, তাই পশ্চিম পাকিস্তান 1971 সালের 23 ডিসেম্বর ভারতের বিরুদ্ধে হামলা শুরু করে দেয়। ভারতীয় সেনা এবার শাহ মানেকশর নেতৃত্বে এবার যুদ্ধের জন্য পুরোপুরি তৈরি হয়ে গিয়েছিল। দুই তরফ থেকেই মারাত্মক যুদ্ধ শুরু হয়েছিল। মানেকশর অভিনব যুদ্ধ কৌশল এবং পারদর্শিতার উৎকর্ষতার জন্য পাকিস্তানি সেনা ভারতীয় বীর জওয়ানদের সামনে টিকতেই পারল। মাত্র 13 দিনের মধ্যে তারা পলকা গাছের মতো ভেঙে পড়ল। যুদ্ধ চলাকালীন শাহ মানেকশ লাগাতার পাকিস্তানি আর্মিকে রেডিওতে বার্তা পাঠিয়ে ধমকি দিয়েছিলেন যে হয় ভারতের কাছে আত্মসমর্পণ করো, আর নয়তো ধ্বংসের জন্য প্রস্তুত হয়ে যাও। তিনি পাক আর্মিকে উপদেশ দিয়েছিলেন আত্মসমর্পণ করা কোনো বাজে কিছু না। যদি পাকিস্তানি আর্মি আত্মসমর্পণ করে নেয় তাহলে ভারতীয় আর্মি তাদের সাথে ভালোভাবে ব্যবহার করবে। অবশেষে 16 ডিসেম্বর 1971 সালে পাকিস্তানের 93,000 সৈনিক ভারতের সামনে আত্মসমর্পণ করল। এইভাবেই শাহ মানেকশ প্রধানমন্ত্রীকে দেওয়া কথা রেখেছিলেন। শাহ মানেকশ কেবল যুদ্ধের ময়দানে নিজের বীরত্বের জন্যই পরিচিত ছিলেন না, তিনি ছিলেন একজন রীতিমতো রসিক মানুষ। কেন বলছি এ কথা? তাহলে শুনুন। এই ঘটনাটি 1971-এর মুক্তিযুদ্ধের সঙ্গেও জুড়ে রয়েছে। মানেকশ ও ইয়াহিয়া খান ছিলেন খুব ভালো বন্ধু। স্বাধীনতার আগে ইয়াহিয়া খান শাম বাহাদুরের থেকে একটা মোটর বাইক কিনেছিলেন। শাম বাহাদুর বলেন 1000 টাকা দিলে তিনি এই বাইক ইয়াহিয়া খানকে দিতে রাজি আছেন, কিন্তু ইয়াহিয়া খান বলেন এই মুহূর্তে তার কাছে এতগুলো টাকা নেই, তিনি পরে এই টাকা শাম বাহাদুরকে দিয়ে দেবেন। এবার ইতিমধ্যেই দেশ ভাগ হয়ে যায়। ইয়াহিয়া খান হয়ে যান পাকিস্তানের সেনাপ্রধান, অপরদিকে শাম বাহাদুর চলে আসেন ভারতে। ইয়াহিয়া খানের সঙ্গে সেই টাকা আর পাওয়া হয়নি মানেকশর। 1971 সালের যুদ্ধের সময় শাহ মানেকশর অভিনব ওয়ার স্ট্র্যাটেজির জন্য পাকিস্তান ভারতের কাছে হেরে গিয়েছিল এবং পাকিস্তান আলাদা হয়ে জন্ম হয়েছিল বাংলাদেশ। তখন শাহ মানেকশ মজার সঙ্গে বলেছিলেন, আজ আসলে ইয়াহিয়া খান আমার মোটর সাইকেলের দাম দিল, তাও আবার নিজের দেশের অর্ধেকটা দিয়ে। এছাড়াও শাহ মানেকশ ছিলেন খুবই ভালো মানুষ। 1971 সালে যেসব পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করেছিলেন তাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার তিনি করেননি। যুদ্ধ শেষ হওয়ার পর পাকিস্তানের হাজারো সৈনিককে ভারতের প্রিজন ক্যাম্পে রাখা হয়েছিল। শাহ মানেকশ নিজে সেই ক্যাম্পে যেতেন এবং পাকিস্তানি বন্দীদের সাথে দেখা করতেন, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা তিনি নিজে খেয়াল রাখতেন। যুদ্ধবন্দী সেনাদের সঙ্গে এরকম ব্যবহার সচরাচর দেখা যায় না। এখানেও মনোমুগ্ধকর একটা কাহিনী আছে। এরকমই একটা সময় শাহ মানেকশ পাকিস্তানি এক জওয়ানের কাঁধে হাত রেখে তিনি কিছু অসুবিধা হচ্ছে কিনা সে কথা জিজ্ঞেস করেন। তখন সেই পাকিস্তানি সৈনিক কাঁদতে কাঁদতে বলেন, এক আপনি হলেন যে আমাদের সাথে এত ভালোভাবে ব্যবহার করছেন, এত ভালো কথা বলছেন, আমাদের খেয়াল রাখছেন। আর আমাদের দেশের সেনার যে জেনারেল ছিলেন তিনি কখনো আমাদের সাথে এত ভালো করে কথা বলতেন না। ভাবুন পরিস্থিতিটা একবার। পাকিস্তানি সেনাদের সাথে এরকম সম্মানজনক ব্যবহারের জন্য অনেক ভারতীয় মন্ত্রী তার বিরোধিতা করেন। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে ক্যাবিনেটে শাহ মানেকশর বিরুদ্ধে আওয়াজ পর্যন্ত তোলা হয়েছিল। ক্যাবিনেটের কিছু সদস্যের বক্তব্য ছিল যে শাহ মানেকশ যুদ্ধবন্দীদের সঙ্গে এতটাই ভালো ব্যবহার করছেন যেন মনে হচ্ছে ওরা ওনার জামাই হন। যদিও এই কথা শাহ মানেকশর ওপর খুব একটা বেশি প্রভাব ফেলতে পারেনি। উনি আত্মসমর্পণ করা পাকিস্তানি সৈন্যদের সঙ্গে ভালো ব্যবহারের মাধ্যমে পুরো দুনিয়ার সেনাবাহিনীর মাধ্যমে একটা বড় বার্তা দিয়েছিলেন এবং একটা নতুন উদাহরণ তৈরি করেছিলেন। এই সময় তাকে একবার কোনো একটা কাজে লাহোর যেতে হয়েছিল। এই সময় পাকিস্তানে একটা জল্পনা উঠেছিল যে ভারতে নাকি পাকিস্তানের কয়েদিদের ঠিকমতো খাবার দেওয়া হয় না।
কিন্তু মানেকশ লাহোরে পৌঁছানোর পর ওখানকার গভর্নর স্টাফ মেম্বার যখন নিজের পাগড়ি খুলে শামের পায়ের কাছে রেখেছিলেন, সারা পাকিস্তানের জনতা তখন হতবাক হয়ে গিয়েছিল। এরপর সেই গভর্নর স্টাফ মেম্বার বলেছিলেন, আমার পাঁচজন ছেলে ভারতের জেলে আটকে রয়েছেন, কিন্তু ওখানে ওদের সাথে খুবই সম্মানের সঙ্গে ব্যবহার করা হচ্ছে, ওদের পড়ার জন্য কোরআনও পর্যন্ত দেওয়া হচ্ছে। আমার ছেলে আমাকে চিঠি লিখে ওখানকার পুরো পরিস্থিতি জানিয়েছে। এরপর থেকে আমি এমন কাউকে বিশ্বাস করব না যে বলে যে ভারতীয়রা খারাপ। এরপর 1972 সালে শাম মানেকশ নেপালে গিয়েছিলেন। নেপালের রাজা শাম বাহাদুরকে অনারারি জেনারেল অব দ্য রয়্যাল নেপাল আর্মির জন্য উপাধি দিয়েছিলেন, একটি তরোয়ালও দিয়েছিলেন, ওনাকে সম্মান জানিয়েছিলেন। এরপর থেকেই ভারত এবং নেপাল একে অপরের আর্মি চিফকে অনারারি জেনারেলের উপাধি দেওয়ার পরম্পরা শুরু করেছিল। এরই মধ্যে একটা জল্পনা ছড়িয়েছিল যে শাম মানেকশ দেশের ক্ষমতার গদিতে থাকা সরকারকে একবার পরিবর্তন করতে চায়। এই নিয়ে ইন্দিরা গান্ধী তাকে এই জল্পনার বিষয়ে জানতে চেয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, সুইটি, যতক্ষণ না আপনি আমার কাজে বাধা দেবেন ততক্ষণ আমিও আপনার কাজে নাক গলাবো না। শাম বাহাদুরের দেওয়া এই উত্তরে আরও একবার প্রধানমন্ত্রীর মুখের হাসির রেখা চওড়া হয়েছিল। ভারতীয় আর্মিতে শাম মানেকশর মহান অবদানের জন্য তাকে 1972 সালে দেশের সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড পদ্মবিভূষণে সম্মানিত করা হয়। জুন 1972 সালে তিনি অ্যাক্টিভ সার্ভিস থেকে অবসর নিতে চলেছিলেন, কিন্তু তার এই অবসর আরও 6 মাসের জন্য এক্সটেন্ড করে দেওয়া হয়। তার রিটায়ারমেন্টের মাত্র 14 দিন আগে 1 জানুয়ারি 1973 সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আরও একবার তাকে প্রমোশন দিয়েছিলেন। তাকে দেশের প্রথম ফিল্ড মার্শাল নিযুক্ত করেন ইন্দিরা গান্ধী। এরপর 15 জানুয়ারি 1973 সালে শাম মানেকশ তার 40 বছরের মিলিটারি ক্যারিয়ার থেকে অবসর নিয়েছিলেন এবং তিনি অ্যাক্টিভ সার্ভিস থেকে রিটায়ার হয়ে যান। শাম মানেকশর বাহাদুরির জন্য, তার বুদ্ধিমত্তার জন্য দেশের অনেক ভালো হয়েছিল, কিন্তু এমনও হয়েছিল যে তার কিছু বেশ বক্তব্যের জন্য তার ভাবমূর্তি নষ্ট হয়েছিল। এমনই একবার 1971 সালে যুদ্ধের পর এক মহিলা সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি যদি পার্টিশনের পর পাকিস্তানে চলে যেতেন এবং পাকিস্তানি আর্মিকে লিড করতেন তাহলে 71-এর যুদ্ধে কে জিতত? এতে মানেকশ জবাব দিয়েছিলেন যে তাহলে পাকিস্তানি জিতত। তার এই জবাব অনেক মানুষের মনে ক্ষোভের সৃষ্টি করেছিল। এমনকি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও তার এই জবাবে রীতিমতো রেগে গিয়েছিলেন। তার এই স্ট্রেট কাট জবাবের জন্য হয়তো তিনি অনেকের চোখে খারাপও হয়েছেন। যেমন ফিল্ড মার্শাল পদে থাকা ব্যক্তির কখনো রিটায়ার্ড হয় না এবং এই পদ সারা জীবন থাকে, এই কারণে তাকে পুরো পারিশ্রমিকও দেওয়া হয়। কিন্তু শাম মানেকশর জীবনের অন্তিম দিনগুলিতে সরকার তার সঙ্গে অনেক ভেদাভেদও করেছিল। সরকার শাম মানেকশকে এই পদে থাকা সমস্ত সুবিধা প্রদান করেনি, তাকে ফিল্ড মার্শাল হিসেবে স্যালারিও পর্যন্ত দেওয়া হয়নি। পরে এই ব্যাপারে আলোচনা হলে তৎকালীন প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম শাম মানেকশর সঙ্গে দেখা করেন এবং তাকে এত বছরে না পাওয়া স্যালারি হিসেবে 1,30,00,000 টাকার চেক দেন। শাম মানেকশকে কখনো তার প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত করা হয়েছিল, তো কখনো তার উপর নানান মিথ্যে মামলার আরোপ লাগানো হয়েছিল। 2007 সালে মে মাসে পাকিস্তানের ফিল্ড মার্শাল আইয়ুব খানের ছেলে গোহাব খান শাম মানেকশর ওপর 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ইন্ডিয়ান ওয়ার প্ল্যানের ডিটেল মাত্র 20,000 টাকার বদলে পাকিস্তানকে বেচে দেওয়ার আরোপ লাগিয়েছিল। যদিও ইন্ডিয়ান ডিফেন্স এস্টাবলিশমেন্ট এই আরোপকে সম্পূর্ণ মিথ্যে এবং মিসলিডিং বলে পাকিস্তানকে কড়া জবাব দিয়েছিল। এছাড়া ভারতও তার উপর নানান মিথ্যে আরোপ লাগিয়েছিল, কিন্তু শাম মানেকশ সেই সব কিছুর জবাব দিয়েছিলেন স্মিত হেসে। জীবন যখন তাকে অন্তিম সময়তে এনে দাঁড় করিয়েছিল তখনও 94 বছর বয়সী শাম মানেকশ এরকম জওয়ান মেন্টালিটির ছিলেন। 27 জুন 2008 সালে যখন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তার বলা শেষ কথা ছিল, আই অ্যাম ওকে। সব থেকে আফসোসের কথা হলো যে মানুষটি ভারতীয় আর্মিকে শক্তিশালী বানিয়েছিলেন এবং 1971-এর যুদ্ধে যে মানুষটি জন্য ভারত জয়লাভ করেছিল সেই মানুষটিকে শুধুমাত্র জীবিত অবস্থাতেই নয় বরং তার মৃত্যুর পরেও সরকার তাকে তার প্রাপ্য সম্মান পর্যন্ত দেয়নি। তার অন্তিম সংস্কারে প্রধানমন্ত্রী মনমোহন সিং, প্রেসিডেন্ট প্রতিভা পাটিল, এমনকি ডিফেন্স মিনিস্টার AK অ্যান্টনি পর্যন্ত উপস্থিত ছিলেন না। এমনকি এত বড় অফিসারের অন্তিম যাত্রায় দেশের একজন মিনিস্টারও সামিল হননি। 2023 সালে যখন তার নামে শাম বাহাদুর ফিল্ম তৈরি হলো তখন প্রথমবার দেশের বেশিরভাগ
মানুষ তার ব্যাপারে জানতে পারলেন। একজন সেনানায়কের এরকম অন্তিম সংস্করণ কোনোদিন দেখতে পায়নি গোটা দেশ। তার পরিচিতি আজও এক গোপন পর্দার আড়াল থেকে নিয়তির উপহাসের আবরণ দিয়ে ঢাকা। অরিজিৎ ছিলাম আপনার সঙ্গে। আমি একটা সামান্য ইউটিউবার হয়ে তার প্রতি সম্মানার্থে এই বিশেষ পর্বের পরিসমাপ্তি টানলাম। আগের পর্বের লিংক ডেসক্রিপশনে দেওয়া হলো, অবশ্যই সেটা দেখবেন। চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। নমস্কার।